সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা বিভিন্ন বিষয় নিয়ে তার বক্তব্য শুনবো, সরাসরি চলে যাচ্ছি। শফিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই শনিবার দিন প্রথম বৈঠক হলো ঐকমত্য কমিশনের। সেখানে মূলত আপনারা কি কি বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন তার একটি বক্তব্য আপনি দিয়েছেন। আর যে ঐকমত্য কমিশনে আপনারা যে এই সুপারিশগুলো দিয়েছেন সংস্কার কমিশনের, সেগুলোর বিষয়ে কি আলাপ আলোচনা চলছে এবং কতটুকু অগ্রগতিশীল? কালকে তো প্রথমেও হচ্ছে যে এটা ডায়ালগটা প্রথমে শুরু হলো। আমরা যেটা বলছি যে ইভেন প্রফেসর ইউনুস বলেছেন যে এই ইন্টারিম গভর্নমেন্টের দ্বিতীয় অধ্যায়েরও শুরু হলো। তো এই দ্বিতীয় অধ্যায়ের প্রথমে যেটা হচ্ছে যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে যে আমরা যে 6টা কমিশনে যে রিপোর্টগুলো আমরা পেয়েছি সেটা নিয়ে পলিটিক্যাল পার্টির সাথে ডায়ালগটা শুরু হলো। এই ডায়ালগের প্রথমেই তাদের মতামত প্রথমেই তো তারা কি ভাবছেন, তাদের ভাবনা চিন্তার কথা কালকে তারা বলেছেন। প্রত্যেকটা পার্টি, আপনি জানেন 27টা পার্টি এবং জোটের প্রায় 100 জনের মতো নেতা এসেছিলেন। তার মধ্যে 32 জন কথা বলেছেন। তাদের কথার আলোকে যেটা হবে যে সামনে ঐক্যমত্য কমিশনের সাথে তাদের আরও কথা হবে। এবং আমাদের একটা কাজ হচ্ছে যে এখন আমরা ভেবেছিলাম যে আমরা যেহেতু অনলাইনে দিয়েছি, তারা এটা ডাউনলোড করে তাদের মতো করে পড়ে তাদের অবজারভেশন দিবেন। কিন্তু এখন যেটা হচ্ছে যে আমরা নিজেরাই তাদেরকে আমরা ডাউনলোড করে বই বাধাই করে ওই 6টা কমিশনের রিপোর্টগুলো আমরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে পাঠিয়ে দেব। তো ওনারা এগুলো প্রত্যেকটা দেখবেন। দেখার পরে ওনারা প্রত্যেকটা যে সমস্ত রিকমেন্ডেশনগুলো এসেছে সেই রিকমেন্ডেশনের এগেনস্টে তাদের কি মত, তারা কি এটা অ্যাকসেপ্ট করেন নাকি তারা এটা রিজেক্ট করেন বা কিছু অ্যামেন্ডমেন্ট চান, কি ওনারা চান সেক্ষেত্রে ওনারা বলবেন। বা এর বাইরেও যদি ওনারা আরও মনে করেন যে এই রিকমেন্ডেশনের বাইরেও তাদের কিছু মতামত আছে, সেগুলো ওনারা লিখে দিতে পারেন। এটা প্রফেসর ইউনুস তার বক্তব্য প্রথমে তো উনি সূচনা বক্তব্য দিয়েছিলেন, তারপরে যখন মিটিংটা শেষ হলো তখন উনি আর একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যে উনি স্পষ্ট বলেছেন যে তারা যেন তাদের সব কিছু জানায় আমাদেরকে। ওইটার আলোকে তারপরে আরও অনেক কথা হবে। এই কথাগুলো অনেকভাবে হতে পারে। এক হলো সম্মিলিতভাবে আবার নতুন করে ডায়ালগ হতে পারে আর একটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল পার্টি বা জোটের সাথে কনসেনসাস কমিশনের কথা হতে। আর কনসেনসাস কমিশন তো আপনি জানেন প্রফেসর ইউনুস এটার হেড করছেন, এটার ভাইস চেয়ারম্যান হচ্ছে প্রফেসর আলী রিয়াজ। অন্যান্য এই যে 6টা কমিশনের যারা মেম্বার চিফ ছিলেন তারা হচ্ছে এটার মেম্বার। তো এনাদের সাথে এই কথাগুলো চলতে থাকবে, হয় ইন্ডিভিজুয়াল পার্টি লেভেলে বা জোটবদ্ধভাবে। এই কথাগুলো আগামী 6 মাস, এই কনসেনসাস কমিশন মেয়াদটাও রাখা হয়েছে 6 মাস। দ্যাট মিনস আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা কনক্লুসিভ একটা আউটকাম পাবো। তারা সবাই বলবেন যে ওরা নিচ্ছেন আর কি নিচ্ছেন না। সেই যে নেওয়াটা হবে, যতগুলো রিকমেন্ডেশন, ধরেন 2000 রিকমেন্ডেশন আসলো, এই 2000 রিকমেন্ডেশনের মধ্যে পলিটিক্যাল পার্টিগুলো অ্যামেন্ডমেন্ট সহ 1500 রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট করলেন। এই 1500 রিকমেন্ডেশনগুলো তখন জুলাইয়ের একটা সনদ হয়ে যাবে, জুলাই চার্টার হবে, এটা সবাই সাইন করবেন। এবং এটার সাইনের আলোকে যেগুলো রিফর্ম আমাদের করতে হবে, এই গভর্নমেন্ট কিছু করবে, করার পরে পরবর্তী গভর্নমেন্ট যে আসবে তারা বাকিগুলো করবে। বিকজ ওই গভর্নমেন্টও, ওই পলিটিক্যাল পার্টিও তো এই চার্টারে সাইন করবে, এটা আমাদের আশা। বেশ কয়েকটি রাজনৈতিক দল, আমি যদি একদম স্পেসিফিকলি নামসহ বলি, গণ অধিকার পরিষদ, তারপরে এই যাদের ব্যানারে এই গণঅভ্যুত্থান হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ বিভিন্ন মহল থেকে একটি দাবি উঠছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি। তো এই ঐকমত্য কমিশনের প্রথম সভায় সেটি নিয়ে কি আলোচনা হয়েছে কিনা রাজনৈতিক দলগুলোর সাথে? কথা বলছেন, ব্যান করার কথা বলছেন, সেই বিষয়টা আসলে কি, এটা তো একটা আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি, এই ডিসিশনটা আসলে পলিটিক্যাল পার্টির তরফ থেকে আসা উচিত। তারা জনগণের রিপ্রেজেন্ট করেন, বাংলাদেশের মানুষজনকে রিপ্রেজেন্ট করেন, সেটা আসলে বিশেষ করে আপনি জানেন ইউএনের যে রিপোর্টটা আসছে, এই রিপোর্টটা দেখে অনেকে ভাবছেন যে অনেকে এত ভয়াবহ একটা রিপোর্ট, এবং তাতে স্পষ্ট দেখা যাচ্ছে আওয়ামী লীগের টপ লিডারশিপ, আওয়ামী লীগের এমপি, আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা সবাই আসলে এই যে ম্যাস মার্ডার হলো সেটায় জড়িত ছিলেন। এবং এটা অনেক ক্ষেত্রে শেখ হাসিনাকে সরাসরি বলা হয়েছে যে তার নির্দেশে এই খুনগুলো হয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে অনেক পার্টি এই জন্য তারা দাবি তুলছেন যে
আওয়ামী লীগকে ব্যান করা হোক। তো আমাদের বক্তব্য এখানে পরিষ্কার, এটা বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো এটার বিষয়ে সিরিয়াস তারা ডিসিশন নেবেন। তারা যদি কনসেনসাস তৈরি করেন, তারা যদি বলেন যে না, আওয়ামী লীগ যেই ধরনের হত্যাকাণ্ড বা যেই দুঃশাসন চালিয়েছে তার একটাই উপায় তাকে ব্যান করা, তাহলে সেটা বাংলাদেশের মানুষ যদি সেটা অ্যাকসেপ্ট করেন তাহলে হবে। আমাদের তরফ থেকে, ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে আওয়ামী লীগকে ব্যান করার আপাতত কোনো প্ল্যান নাই। ঐকমত্য কমিশনের বৈঠকে কি রাজনৈতিক দলগুলো এই আওয়ামী লীগ নিষিদ্ধ অথবা হবে কি হবে না সেটি নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা? এগুলো না, আলোচনা মানে অনেক দু একজন পার্টি এই আলাপগুলো করতেই পারেন, কিন্তু এটা মানে মূল যে রিকমেন্ডেশন, ঐকমত্য কমিশনের মূল কাজটা হচ্ছে 6টা রিফর্ম কমিশনের যে রিপোর্টটা সেইটার বাস্তবায়ন কতটুকু করা যায় সেটা নিয়ে হচ্ছে ডায়ালগ করা, এবং এখান থেকে যে সমস্ত রিকমেন্ডেশন আছে কতগুলো আসলে নেওয়া যায় সেটা নিয়ে। কারণ এই পুরো রিকমেন্ডেশন, এই রিফর্মগুলোই আসলে বাংলাদেশের যে আমরা দ্বিতীয় বাংলাদেশের নতুন বাংলাদেশ যে আমরা গড়তে চাচ্ছি তার দিক নির্দেশনা, তার আলোকেই কিন্তু নতুন বাংলাদেশ গড়ে উঠবে। এটা হচ্ছে এই 6টা। আমরা কিভাবে আমাদের পুলিশ প্রশাসন সাজাবো, কিভাবে জুডিশিয়ারি কাজ করবে নতুন বাংলাদেশে, নতুন যে আমরা দ্বিতীয় যে স্বাধীনতা পেলাম, তারপরে হচ্ছে কিভাবে অ্যান্টি করাপশন কমিশন কাজ করবে, কিভাবে সিভিল ব্যুরোক্রেসি কাজ করবে, এবং কনস্টিটিউশনে কতটুকু আমরা অ্যামেন্ড করব বা কতটুকু অ্যামেন্ড করব না, এই পুরো জিনিসগুলোই আসলে নিয়েই কথা হবে এই কনসেনসাস কমিশনের সাথে। মানে এগুলো নিয়েই কিন্তু রিপোর্টগুলো, এই 6টা মেজর কমিশনের রিপোর্টটা এইটাই। কিন্তু সেখানে আওয়ামী লীগ ব্যান করবে কি করবে না সেটা আসলে আমার মনে হয় না এইটা এই ডায়ালগের পার্ট হবে। আর যদি কোনো পার্টি তো দাবি তুলেন সেটা তাদের সেপারেটলি দাবি তো তুলতেই পারেন, সেটা তাদের বিষয়। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অভিযোগ অনেকে করছে এবং তারা বলছে যে তদন্তের যে কাজ সেই তদন্তের কাজেও অনেকটা স্লো ডাউন হচ্ছে, সেই সঙ্গে মামলা বাণিজ্যেরও একটি অভিযোগ অনেকে করছে যে যারা অপরাধী তাদের অনেকের নামে মামলা দেওয়া হচ্ছে না, কিন্তু নিরপরাধ অনেকের নাম মামলায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই বিষয়গুলো কি আপনারা দেখছেন? না, মামলা বাণিজ্যর বিষয়ে আমাদের কিন্তু নজরে এসছে, আমরা অস্বীকার করছি না। অনেকে এটা উদ্দেশ্যমূলকভাবেই করছে, আমরা দেখছিও, সে নিয়ে কাজও হচ্ছে, এটা আইন প্রশাসন এটা নিয়ে কাজ করছে। পুলিশকে বলে দেওয়া হয়েছে যে যারা যে সমস্ত মামলা হয়েছে ওর মধ্যে কতটুকু হ্যারাসমেন্টের পার্ট সেগুলো খতিয়ে দেখার জন্য, যাতে যাদেরকে হ্যারেস করা হচ্ছে তারা যেন এই হ্যারাসমেন্ট থেকে মুক্তি পান সেটা। আনফর্চুনেটলি কিছু কিছু লোক এই কেসগুলোকে ক্যাশ ইন করতে চাচ্ছেন, এটা আমাদের নজরে এসছে। তো আমরা সবাইকে বলছি যে এই বিষয়গুলো সবাই যেন সতর্ক থাকে, কোনো নিরপরাধ লোক যেন হ্যারাসমেন্টের শিকার না হয় সেটা আমরা বলছি। আর অন্য আরেকটা কিসের কথা বললেন যেন, তদন্তের কাজের ক্ষেত্রে আমি বলবো, আপনারা অনেকে মানুষজন তো অস্থির হয়ে আছে, তারা যেই ভয়াবহ হত্যাকাণ্ড দেখলো তারা চাচ্ছে যে খুব দ্রুত এই বিচারগুলো যাতে হয়। কিন্তু সত্যিকার অর্থে বলতে কি যে বিচার কাজ ইচ্ছা করলেও দ্রুত করা যায় না, এটার একটা কিছু সিস্টেমটাই এরকম যে আপনাকে সময় দিতে হয়, আপনি যার বিচার করবেন সে তার সাক্ষী সবুত নিয়ে আসতে হয়, এই পুরো জিনিসগুলোর অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আপনি যদি ইভেন কিছু কিছু আগের যেগুলো বড় বড় কেস আছে, হ্যাঁ, আপনি যদি দেখেন প্রত্যেকটা কিছু কিছু 2-3 বছরের নিচে হয়ও না। তারপরে আমরা চেষ্টা করছি খুব দ্রুত করার জন্য, কিন্তু আমাদের একটা মনে রাখতে হবে, দ্রুত করতে যেটা প্রফেসর ইউনূস বলছে, দ্রুত করতে যেন আমরা অবিচার না করি। আমরা চাই না অবিচার হোক কেউ আমাদের প্রতি। আপনি দেখেন গত 15 বছরে প্রচুর মানুষের প্রতি অবিচার হয়েছে, কিন্তু আমরা এই ইন্টারিম গভর্নমেন্ট চায় না যে আরেকজনের এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে আমরা যদি কারো উপরে অবিচারটা যাতে চাপিয়ে না দিই, তাহলে এটা খুবই খারাপ হবে। কারণ এটা তাহলে আর কি আমরা কিসের নতুন বাংলাদেশ করলাম, ঠিক না? সেই জন্য এই বিষয়টা খুবই পুঙ্খানুপুঙ্খভাবে খুবই আমরা স্ক্রুটিনি করা হচ্ছে, খুব ভালোভাবে দেখা হচ্ছে। ইন্টারন্যাশনাল নর্মস, ইন্টারন্যাশনাল ট্রায়াল যেগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় সেগুলো মেনটেন করে বিচার কার্যটা হচ্ছে। আমরা মানুষজনকে বলবো অস্থির না হতে, আমরা আমাদের লক্ষ্যে স্থির আছি। যারা যারা হত্যাকাণ্ডে জড়িত, যাদের হাতে রক্ত আছে তাদের বিচার হবে, কিন্তু খুব দ্রুত করতে গেলে যেতে হয় যে অবিচার হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পুরো আন্তর্জাতিক
মহল বা পুরো পৃথিবীতে যারা এগুলো জিনিস মনিটর করেন তারাই দেখবেন যে তখন বলা বলি শুরু করবে যে বাংলাদেশে অন্যায় করা হচ্ছে বিচারের নামে। সেটা যেন না হয় সেই বিষয়ে আমরা খুবই সতর্ক দৃষ্টি দিচ্ছি। আরেকটি বিষয়, আপনি যদি দেখেন যে গতকালকে বসন্ত উৎসব ছিল, সেই বিভিন্ন জায়গায় বসন্ত উৎসবের অনুষ্ঠানে বাধা দেওয়ার বেশ কয়েকটি জায়গায় অভিযোগ উঠেছে এবং কয়েক জায়গায় হচ্ছে নানাভাবে অনেককে হেনস্থাও করা হয়েছে এবং এগুলো তো আসলে মানে দেশের ইমেজকে খারাপ করছে। আপনারা কি এই বিষয়গুলো ইনভেস্টিগেট করে দেখছেন? এবং এগুলো তো আসলে বন্ধ হচ্ছে না, প্রতিদিনই আমরা কোথাও না কোথাও দেখছি এই ধরনের ঘটনা ঘটছে এবং এটাকে আমরাও দেখছি অনেকে এটাকে ফুলিয়ে ফাঁপিয়েও দেখানোর চেষ্টা করছে। অনেকে এগুলো দিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশ তালেবান হয়ে যাচ্ছে, এই ধরনের কথাও আমরা শুনছি। এটা যে পতিত স্বৈরাচারের লোকজন এগুলো একটা দুইটা ঘটনাকে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখাচ্ছেন, বাট এগুলো যে একটা দুইটা ঘটনা ঘটছে না তাও আমরা অস্বীকার করছি না, বাট প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আমরা ইন্টারভেন করছি। আমরা কয়েকদিন আগে দেখেন লালন উৎসবের একটা হয়েছিল, আমরা ওই এলাকার সবার সাথে কথা বলছি, এখন লালন উৎসবটা হবে কালকে। তারপরে দেখেন এই যে নাটকের ক্ষেত্রে যেটা হলো, পুলিশ কিন্তু সাথে সাথে স্টেটমেন্ট দিয়েছে যে আমরা সিকিউরিটি দিতে প্রস্তুত, এটা যেটা। এবং সেই বিষয়ে আমাদের সাংস্কৃতিক অ্যাডভাইজার কিন্তু বলেছেনও যে পুরো বিষয়টা মনে হচ্ছে যে তাদের অন্তর্কলহ বা তাদের মধ্যে কোনো একটা বিষয়ের কারণে এই ঘটনা ঘটছে। আর বসন্তের 2-3টা জায়গায় এই ঘটনা ঘটছে, আমরা এগুলো বিষয়ে দেখছি, মনিটর করছি। আমরা বাংলাদেশটাকে একটা সবার জন্য বাংলাদেশ, এটা সবার জন্য। যে লোকটা মাজারে যায় তার জন্যও বাংলাদেশ, যে মাজারে যায় না তার জন্যও বাংলাদেশ, যে লোকটা বসন্ত উৎসব করে তার জন্য বাংলাদেশ, তাকে ফুল সিকিউরিটিতে তার বসন্ত উৎসব করা এবং সে আনন্দের সাথে করা, সেটা আমি নিজে বসন্ত উৎসব করি, হ্যাঁ, তার জন্য বাংলাদেশ। আবার যিনি করতে চান না সেটা তার চয়েস। সবার জন্য একটা প্লুরাল একটা সোসাইটি, সবার জন্য সব মত পথের লোক এখানে থাকবে এবং আমরা শান্তিতে থাকব। আমরা যেন আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের লাইফস্টাইল, আমাদের ধর্মমত, আমাদের বিশ্বাসগুলো যেন আরেকজনের উপরে না চাপিয়ে দেই এবং তার কাজে যেন বাধা না দেই, এটা হচ্ছে আমাদের কথা। এই বিষয়ে আমরা বারবার বলছি এবং আমাদের মধ্যে যে পলিটিক্যাল পার্টিগুলো তারাও এই বিষয়গুলো বারবার সোচ্চার হওয়া উচিত। যারা এই কাজগুলো করবে, যারা এই স্পেসটাকে আরেকজনের স্পেসটাকে খুব খর্ব করার চেষ্টা করবে, প্রত্যেকে আমরা সোচ্চার হয়ে এদের এগেনস্টে বলা উচিত। আমরা সামাজিকভাবে আমরা সিকিউরিটি ওয়াইজ করছি, কিন্তু বিষয়গুলোটা সামাজিকভাবেও কথা বলা উচিত, সোচ্চার হওয়া উচিত, সামাজিকভাবে বলা উচিত যে এটা তো অন্যায়, এটা ঠিক না। হ্যাঁ, আমরা সবার জন্য পুরো বাংলায় আমরা আজকে আমি মেলায় গেলাম, প্রচুর মেয়ে আসছে, হলুদ শাড়ি পরে এসছে, দে আর এনজয়িং, কি বিউটিফুল একটা ছবি। ছেলে মেয়েরা আসছে, তারা বই কিনছে, আড্ডা দিচ্ছে। বসন্তের অনেক জায়গায় গানের অনুষ্ঠান হয়েছে, সুন্দর সুন্দর, আমাদের দেখতে তো ভালো লাগে। আমি ছোটোবেলায় বড় হয়েছি মতিঝিল কলোনিতে, আমরা আসতাম এই যে রমনা বটমূলে কি যা অনুষ্ঠান হতো সেগুলো দেখতে। হ্যাঁ, তো বসন্ত উৎসব, উৎসব, কি যেন বৈশাখের উৎসব, পয়লা বৈশাখের উৎসব আমরা দেখতে আসতাম। এবং আমরা চাই বাংলাদেশটা সবার জন্য বাংলাদেশ, কেউ যেন তার মত পথটা অন্য উপরে যাতে চাপিয়ে না দেয়। শোয়েক ভাই, আরেকটি জিনিস হচ্ছে, আপনি যদি দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু তারপর কাঙ্ক্ষিত মাত্রায় এখনও উন্নতি হয়নি। অনেক জায়গা থেকে অভিযোগ পাওয়া যায় যে মানে থানায় কোনো একটি ঘটনা ঘটছে, থানায় অভিযোগ দিতে গিয়েছে, সেই অভিযোগগুলো নেওয়া হয় না, অথবা থানা অনেক জায়গাতেই পুলিশ এখনও অ্যাক্টিভ হয়নি। তো এই বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণে আছে কিনা? এই বিষয়গুলো যখনই আপনারা শুনবেন, আমার মনে হয় আপনি নিজে ওইখানে যান, যে একটু দেখেন ঘটনাটা আসলে কি। আমরা এইগুলো অভিযোগ অনেকটা যেটা হয় যে যেটা আপনি অভিযোগ নিচ্ছেন, আপনার উচিত ওইখানে যে আপনি নিজে রিপোর্ট করা, দেখা যে কি হয়েছে, সব ঘটনাটা আসলে যেইভাবে বলা হচ্ছে সেভাবে কি না। আমরা মনে করি যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক বেটার এবং আরও বেটার দিকে যাচ্ছে। আমরা যেগুলো দেশব্যাপী যেগুলো মার্ডার হয়েছে সেগুলোর স্ট্যাটিস্টিক্স আমরা দিচ্ছি, আমরা দেখছি যে মার্ডার গত বছরে যা ছিল তার চেয়ে বরং এই বছর কমেছে, গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। কিন্তু আমরা এটাও দেখছি যে কিছু কিছু জায়গায় ছিনতাই বেড়েছে, কিছু ডাকাতির ঘটনা বেড়েছে। সেগুলোর জন্য আমরা পুলিশ বাহিনীকে তো আমরা কনফিডেন্স বিল্ড আপ করাচ্ছি, তারা এটা নিয়ে কাজ করছেন, প্রত্যেকটা জায়গায় তারা
তাদের যে সমস্ত ভালনারেবল জায়গা সেগুলোতে সিকিউরিটি বাড়ানোর চেষ্টা করছেন। এবং আমরা মনে করছি মানে একটা জিনিসই কিছু কিছু ক্ষেত্রে এগুলো পারসেপশনও কাজ করে। আপনার আশেপাশে একটা দুইটা ছিনতাইয়ের ঘটনা ঘটলো, আপনি তখন ভাবলেন যে সারা দেশেই বুঝি এই ঘটনাগুলো ঘটছে। ব্যাপারটা কিন্তু তা না। পুরো বাংলাদেশে আমরা মনিটর করছি, প্রতিদিন আমাদের কাজ হচ্ছে, আমার প্রতিদিন সকালের কাজ হচ্ছে যে পুরো গতকাল বাংলাদেশে কি হয়েছে পুরোটা মনিটর করা। সেটা আমরা দেখছি তো, এবং আমরা পুরো মাস শেষে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্সগুলোও নিচ্ছি যে কোথায় কোথায় কি কি হয়েছে, কি ঘটনাগুলো ঘটেছে। এবং তার দেখা যাচ্ছে, আমি বললাম তো ছিনতাইয়ের ঘটনা কিছু বাড়ছে, কিন্তু খুন খারাপই কিন্তু কমেছে। ডিসি সম্মেলন চলছে, আপনি যদি দেখেন যে ডিসিরা আলাদা বাহিনী করার কথা বলছে, নিরাপত্তা বাহিনী, এবং তারা মানে নিরাপত্তা চাচ্ছে। আরও বেশ কিছু সুপারিশ তাদের সেখান থেকে এসেছে। তো আপনারা এই সুপারিশগুলো কিভাবে দেখছেন? আর সেই সঙ্গে আরেকটা সম্পূরক প্রশ্ন করে রাখি যে আমরা দেখেছি যে গত 3টি নির্বাচন যে হয়েছে সেখানে যারা ডিসি এসপি ছিল তাদের অনেকেই অতি উৎসাহী ভূমিকা পালন করেছে। সেই বিষয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা? প্রথম যেটা হচ্ছে যে আমরা তো গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমরা সিকিউরিটি বাড়িয়েছি। আমার মনে হয় যে ডিসিরা যেটা করছেন অবশ্যই তাদের তো আইন শৃঙ্খলা তাদেরও মনিটর করতে হয়। আমরা আশা করব যে তারা পুলিশের সাথে মিলে এই বিষয়গুলো আরও কীভাবে সিকিউরিটি সিচুয়েশন আরও বেটার করা যায় সেটা তারা আর ওইটা দেখবেন। হ্যাঁ, এটা নিয়ে নতুন নতুন ভাবনা চিন্তার কথা আসছে। কেননা একটা বিষয় কি, পুলিশ তো পলিটিসাইজ হয়ে গিয়েছিল, সেই জন্য পুলিশের মোরালটা খুব লো। হ্যাঁ, এবং পতিত স্বৈরাচার পুলিশকে দিয়েই এই বেশিরভাগ ক্ষেত্রে এই খুন খারাপিগুলো করিয়েছে। তো সেই জন্য মানুষের পুলিশের উপর আস্থার জায়গাটা কম। আমরা তো এটা আস্থার জায়গাটা বাড়ানোর চেষ্টা করছি, আমরা ম্যাসিভ চেঞ্জেস এনেছি, কিন্তু সেই জায়গাটা কাঙ্ক্ষিত লেভেলে আপনার যেই আশাটা করছেন সেভাবে হয়নি। আর ডিসিদের ব্যাপারে আর কি বলবো, বাংলাদেশের একটা খুবই আনফর্চুনেট পার্ট হচ্ছে যে আমাদের অনেক ব্যুরোক্রেটরা তারা নিজেদের প্রমোশনের জন্য লোভে বা এমন একটা পোস্ট, যে পোস্টে হয়তো বা টাকা পয়সা বেশি পাওয়া যায়, ওই পোস্টের লোভে তারা যা তা করেছেন, যারা সব সরকারের লেজুর ভিত্তি করেছেন, যেটা তার কাজ না। উনি একটা ক্যারিয়ার ব্যুরোক্র্যাট, উনি ব্যুরোক্রেসির যেগুলো নর্মস সেগুলো উনি মেনে চলবেন, সেগুলো না করে তারা আসলে ব্যুরোক্রেট লীগ হয়ে গিয়েছিলেন। হ্যাঁ, সেই জায়গার থেকে আমরা মনে হয় যে অনেকে এটা বুঝেছেন যে এটা আসলে ক্যারিয়ারের এনহান্সমেন্টের জন্য এটা খুব ভালো কিছু না। আমরা বেটার ব্যুরোক্রেট চাই। আপনি দেখেন সিঙ্গাপুরে বা সাউথ কোরিয়া বা জাপান, অনেক দেশে আপনার পুরো দেশটাকে উন্নতির শিখরে নেওয়ার মূল চাবিকাঠি ছিল ব্যুরোক্রেটরা। তারা অনেক এফিশিয়েন্ট, তাদের এফিসিয়েন্সি লেভেল বাংলাদেশের একটা ব্যুরোক্রেট, সিঙ্গাপুরের একটা ব্যুরোক্রেটের ধারে কাছে না। তা আমরা সেই ধরনের ব্যুরোক্রেট চাই যারা অনেক এফিশিয়েন্ট, যারা পড়ালেখা করবেন, যারা পুরো বিশ্বে কী কী হয়েছে, তারা যে সমস্ত মিনিস্ট্রি চালান সেই মিনিস্ট্রিগুলো বিদেশে কিভাবে চালায়, নিজে নিজে পড়ে। এখন তো ইউটিউবের যুগ, এখন তো ইন্টারনেট, আপনি ইজিলি আপনার যে বিদেশে সফর করতে হবে তাও না। আমরা অনেক কিছু নিউ থিঙ্কিং আমরা চাই ব্যুরোক্রেটদের মাধ্যমে, এবং এই জিনিসগুলো অন্যান্য দেশগুলো করছে। চায়না আপনি দেখেন, তাদের ব্যুরোক্রেসি এতই স্ট্রং। আমরা সেরকম একটা ব্যুরোক্রেসি চাই যারা দেশ বিল্ডিংয়ে যথেষ্ট হেল্প করবেন, যারা একদম অগ্রসৈনিক থাকবেন। গত 6 মাসে আমরা দেখলাম যে তেমন করে চাকরির সার্কুলার আসছে না। যে প্রথম যে এই আন্দোলনটি গণঅভ্যুত্থানের, সেটি কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ছিল, এবং চাকরির সূত্র ধরেই আন্দোলনটি ছিল। আমাদের প্রায় 28 লাখের মতো বেকার, শিক্ষিত বেকার জনগোষ্ঠী রয়েছে, কিন্তু চাকরির সার্কুলারগুলো অথবা কর্মসংস্থানের বিষয়গুলো খুব বেশি একটা পরিষ্কারভাবে আমরা দেখছি না। এই বিষয়টি নিয়ে আগামী 6 মাসে আপনাদের পরিকল্পনা কি? এটা নিয়ে অনেক পরিকল্পনা আছে। আমরা তো কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনি দেখেন সিভিল ব্যুরোক্রেসিকে চেঞ্জ করার জন্য তো একটা রিফর্ম করা আছে। তাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ আসলে চেঞ্জেস আমাদের দরকার। তাদের সুপারিশগুলো ইমপ্লিমেন্ট হলে আপনি অনেকগুলো দেখবেন যে আমরা পিএসসি সেই অনুযায়ী রিঅর্গানাইজও হতে পারে। সেই জন্য আমরা আসলে একটু ওয়েট করছিলাম। সামনে অনেকগুলো দেখবেন, অনেকগুলো বিসিএস পরীক্ষা আসবে, অনেকগুলো সরকারি লেভেল থেকে এমপ্লয়মেন্টের অপরচুনিটিগুলো আরও বাড়বে। আর একটা হচ্ছে যে ইকোনমির অবস্থা তো খুব খারাপ ছিল, এত খারাপ ছিল, এত নাজুক ছিল। সত্যিকার অর্থে আমি অনেক লোককে আমি এমপ্লয়মেন্ট দিলাম, পরে যদি এমন হয় যে আমি তার বেতন দিতে পারছি না,
তো সেই জন্য আমাকেও একটা ইকোনমির স্টক টেকিং করতে হয়েছে, ইকোনমিটা কোথায় আছে, আমি কি গ্রো কত দূর করছি। তো আমরা এখন দেখছি যে আমাদের ইকোনমি কামব্যাক করেছে, ম্যাসিভ কামব্যাক করেছে। নতুন জব যে তৈরি হচ্ছে না আমি এটা বলবো না, জব তৈরি হচ্ছে প্রাইভেট সেক্টরে, কেননা প্রচুর এক্সপোর্টের অর্ডার হচ্ছে, ইম্পোর্ট বেড়েছে, প্রাইভেট সেক্টর এখন একটু বুলিশ ভাব আসছে। তা আমরা মনে করি যে প্রাইভেট সেক্টরে এই জব তৈরি ক্রিয়েশনটা অব্যাহত থাকবে এবং আমরাও আগামী 6 মাসে দেখবেন যথেষ্ট সরকারি লেভেলে এই রিক্রুটমেন্টটা শুরু হবে, ভালোভাবেই শুরু হবে। জনপ্রশাসনের সংস্কারের যে সুপারিশগুলো করা হয়েছে আমরা যদি দেখি এটি নিয়ে আসলে সব পক্ষই এটির বিপক্ষে মতামত দিচ্ছেন, মানে যারা এই বিসিএস ক্যাডার যারা রয়েছেন, প্রশাসন ক্যাডারও যেরকম এটার বিপক্ষে অবস্থান নিয়েছেন, আবার অন্য যে ক্যাডারগুলো রয়েছে শিক্ষা, স্বাস্থ্য, তারাও এটি সমালোচনা করছেন। তারাও বলছেন যে তাদেরকে ক্যাডার সার্ভিস থেকে বাদ দিয়ে দেওয়ার একটা পায়তারা চলছে। আর সেই সঙ্গে শিক্ষা ক্যাডারের তাদের যেটা বক্তব্য হচ্ছে, তারা এই ক্যাডারের ভেতরে থেকেই তারা তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে পারেনি। দীর্ঘ যত বছর ধরেই তাদের ক্যাডার সার্ভিস আছে, শিক্ষা এবং স্বাস্থ্য, তারা বৈষম্যের মধ্য দিয়ে আছে। আপনারা আসলে কোন দিকে যাচ্ছেন? এটা নিয়ে মানে ডায়ালগ ডিবেট হতেই পারে। আমরা একটা রিফর্ম কমিশন তাদের রিপোর্ট দিল, সেই অনুযায়ী তারা তাদের বক্তব্য দিতে পারেন। একটা বিষয় কি, রিফর্ম কমিশন যখন এই রিপোর্টগুলো করেছে এদের সাথে কিন্তু কথা বলেছে, কথা বলার পরে কিন্তু আমরা এই জায়গায় এটা এসছি। তো সেটা নিয়ে যদি আরও ডিবেটের অপরচুনিটি হয়, ডিবেট হবে, এটা নিয়ে ইয়ে হবে। কিন্তু আমরা সবাইকে বলবো ধৈর্য ধরেন, এমন কিছু আমরা যেইগুলোই করব সেটা দেশের মঙ্গলের জন্য, এটা ব্যক্তি বিশেষের বা একটা গোষ্ঠী স্বার্থকে সামনে রেখে না, আমরা দেশের কিসে মঙ্গল সেটাকে সামনে রেখে আমরা এই কাজগুলো করছি, সেটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। কেন আপনি কিছু লোক, কিছু ব্যক্তি দ্বারা যাতে এই পুরো বিষয়টা যাতে অ্যাফেক্টেড না হয়। আমরা মনে করি দেশের যদি মঙ্গল হয় আপনাদের সবারই মঙ্গল হবে। সবশেষ একটা বিষয় নির্বাচন নিয়ে, যেটি প্রধান উপদেষ্টা নিজেও বলেছেন যে ডিসেম্বর নাগাদ নির্বাচন হতে পারে, এরকম একটি আভাস দিয়েছেন এবং সেই অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। মানে আসলে কি ডিসেম্বরে নির্বাচন হচ্ছে? না, উনি তো আগে বলেছিলেন 2টা ডেটের কথা, একটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে আর একটা হচ্ছে 6 মাসে। কিন্তু 6 মাসের ক্ষেত্রে উনি ইদানিং যেটা বলছেন সেটা হচ্ছে যে যেহেতু আমাদের এপ্রিল মে জুনেই আমাদের ঝড়ঝঞ্ঝা, তারপরে হচ্ছে মৌসুমি যেটা রেইনি সিজনটা শুরু হয়ে যায়, তো সেই জন্য এই বৃষ্টির মধ্যে তো আর ইলেকশন সম্ভব না, যা তাহলে মোটামুটি মার্চের মধ্যে ইলেকশনটা হবে, এইটুকু আমরা বলতে পারি। আর হচ্ছে যে আর উনি বলছেন মোস্ট লাইকলি সেটা হচ্ছে ডিসেম্বরের মধ্যে। তো সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রস্তুতি আমরা সেইভাবে নিচ্ছি। তার আগে তো যেটা হচ্ছে যে কনসেনসাস কমিশনের সাথে এই পলিটিক্যাল পার্টিগুলোর আগে তো অনেক ক্ষেত্রে, যেমন ধরেন ইলেকশন কমিশনের অনেকগুলো রিফর্মের বিষয় আছে, সেটা যদি রিফর্মগুলো পুরোপুরি একটা ঐক্যমত্য না হয় তাহলে আপনি ইলেকশনে কীভাবে করবেন সেটা একটা বিষয় আছে না। আপনি যেমন ধরেন একটা কথা উঠতেছে যে মেয়েদের সিট কয়টা থাকবে, বা মেয়েদেরকে আপনি ইলেকশনটা কিভাবে করবেন, ঠিক আছে, বা এমনও যদি হয় কেউ বলে যে না আমরা 500টা সিটে ইলেকশন হবে, তো এগুলোর জন্য তো অন্যান্য ধরনের প্রস্তুতি লাগে। সেই জন্য আসলে কনসেনসাস কমিশনের সাথে পলিটিক্যাল পার্টির যে কথাবার্তা, এইটার আসলে একটা যে ঐক্যমতে পৌঁছবে, যে জুলাই চার্টার যে তৈরি হবে, সেটার উপরেও আসলে নির্ভর করছে যে ইলেকশনের এক্সাক্ট ডেটটা কবে। তবে প্রফেসর ইউনূস বারবার বলেছেন মোস্ট লাইকলি এই ইলেকশনটা হবে ডিসেম্বরের মধ্যে। অসংখ্য ধন্যবাদ শফিক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সাথে।